ওরে ওরে সুন্দরীরা নাওয়ের মাঝি, কোন দিনে সারি বাড়ি নাও আমি যেন জানি মাঝি রে। ভ্রমণ পিপাসু বাঙালি না কোনোদিন ঘরে বসেছিল না থাকবে, কিন্তু এখন সোশ্যাল প্ল্যাটফর্মের সৌজন্যে আমরা গন্তব্য ঠিক করার আগেই সব রকম তথ্য রিভিউ যাচাই করে তবেই হোমস্টে বুক করি। কিন্তু আজকের পেড প্রমোশনের যুগে সব রিভিউস কি জেনুইন? যেহেতু ইউটিউবে আমরা 1 বছর হলো আমাদের নানা গল্প এবং অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরছি, কিন্তু আমাদের বহু বছর আগে থেকেই আমরাও ঠিক আপনাদের মতোই এই একইভাবে কখনো ল্যাপটপ বা কখনো মোবাইলের স্ক্রিনে স্ক্রল আপ স্ক্রল ডাউন করে নানা তথ্য জোগাড় করে তবেই হোমস্টে বুক করি। তাই সবার প্রতি অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও শ্রদ্ধা রেখেই একটা অনেস্ট এক্সপিরিয়েন্সের গল্প আজ শুরু করতে চলেছি। সময়টা 31 ডিসেম্বর 2024। নতুন বছরের প্রথম সকালটা অনেক আশা ও উদ্দীপনা নিয়ে নেচার্স কলিং মিল ট্র্যাভেল বুকের প্রথম পাতার গল্পটা আমরা লিখতে পৌঁছে গেছিলাম দক্ষিণ 24 পরগনার বকখালির খুব কাছে একটি ভার্জিন বিচে। নেচারকে ভালোবেসে নেচার্স কলিং মিল টিম মানে আমরা চতুষ্কোণ কি সত্যি প্রতিবারের মতো নেচারের নির্যাসটা নিতে পেরেছিলাম, নাকি কিছু কিছু অনভিপ্রেত ঘটনা সে প্রকৃতি উদযাপনের সমুদ্রে বেনো জলের মতো কাজ করেছিল? তাহলে চলুন আমাদের সাথে ভার্চুয়ালি সাদা বালিয়া লাল কাঁকড়ার সাথে কাটানো একদিনের ভার্জিন বিচের গল্পে লালগঞ্জ ও একটি সিক্রেট আইল্যান্ডের অভিজ্ঞতা। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 3:40। ও ঢেউ কেন বয়ে যাও দূরে সীমানা ছাড়াও। শুনেছি সমুদ্রের ঢেউ মনের অশান্তিগুলোকে নিজের স্রোতে ভাসিয়ে নিয়ে যায়। প্রতিদিনের লড়াই থেকে একটু ছুটি নিয়ে তাই আমাদের গন্তব্য যখন ঠিক হলো তখন ভেবেই রেখেছিলাম চতুষ্কোণ এবার একসাথে একই জায়গা থেকেই যাত্রা শুরু করবে। সেই মতোই বাকি 2 মেম্বারও আমাদের ফ্ল্যাটে চলে এলো। ঠিক ছিল তাড়াতাড়ি ঘুমিয়ে সকাল সকাল ট্রেন ধরবো, কিন্তু উঠলাম ভোর 3:30, কিন্তু শুয়েছিলাম রাত্রি 2টোর সময়। ফলে 4 জন একসাথে থাকলে ঘুমো মনে হয় ছুটি নিয়ে চলে যায়। কন্যাগর স্টেশনে ট্রেন ধরতে তাই পৌঁছে গেলাম একটু আগে। স্টেশনের বাইরে চায়ে চুমুক দিয়ে ঘুম কাটানোর একটা চেষ্টা আমরা চালিয়েছিলাম বটে, কিন্তু খুব একটা লাভ হয়নি। ট্রেন সঠিক সময় স্টেশনে ঢুকলো। ফাঁকা ট্রেন, শীতকালের ভোর, বাইরে ঠান্ডা হাওয়া যখন শরীর স্পর্শ করলো তখন যেন সব ক্লান্তিকে কাটিয়ে দিল। বালিতে নেমে বালিহল স্টেশন থেকেই ডানকুড়ি লোকাল ধরে যখন শিয়ালদা ঢুকলাম তখন 5:55 নামখানা লোকাল ছেড়ে চলে গেছে। সকাল 6টা, আমরা এখন শিয়ালদা স্টেশনে। এবারে ট্রেন ধরবো আমরা সাউথের দিকে, কিন্তু কোথায় যাব সেটা একটা মিস্ট্রি। আর মিস্ট্রি না থাকলে গল্পের যে জমাটটা সেটা জমবে না। ঠিক অ্যাকচুয়ালি ও বলতে চাইলো মিস্ট্রি না থাকলে হিস্ট্রি ক্রিয়েট করতে পারবো। একদমই তাই। তো আমরা এখন একটুখানি হালকা ব্রেকফাস্ট করব, কারণ বেসিক্যালি একটাই কথা, আমরা একদম ভোরবেলা কেন বেরিয়েছি পুরো ডেটাকে ইউটিলাইজ করবার জন্য। কারণ আমাদের বলেছি 2 days 1 night প্ল্যান, ঠিক আছে? কলকাতার খুব আশেপাশেই আমরা যাচ্ছি, একটু অফবিট, বাট জায়গাটা দেখলে হয়তো আপনাদের অসম্ভব ভালো লাগবে। আপনারা প্ল্যান করতেই পারেন ফ্যামিলিকে নিয়ে। তাই এবার একটু অপেক্ষা। তাই পরোটা না খেয়ে বরং চা আর ডিম টোস্ট খেয়ে 7:14 নামখানা লোকালে ঘুমিয়ে আড্ডা মেরে এবং লোকজনের ধাক্কাধাক্কি খেতে খেতে পৌঁছে গেলাম নামখানা। যেতে হবে লালগঞ্জ বিচের পাশে একটি হোমস্টেতে। আমরা 10টার দিকে নামখানা স্টেশনে নামলাম। হোমস্টে থেকে বলেছিল 300 টাকা নাকি নেবে, কিন্তু পিক সিজনের জন্য সেই ভাড়া হয়ে গেল 500 টাকা। অনেক চেষ্টা করেও খুব একটা কমানোও গেল না, তাই 450 টাকায় ফাইনাল করে হাটানিয়া দোহানিয়া ব্রিজ ক্রস করে ঢুকে গেলাম গ্রাম্য পরিবেশে। গাছের ডালগুলো হাওয়ায় নড়তে নড়তে যেন আমাদের স্বাগত জানাচ্ছিল।
মেঠো রাস্তা, তার সাথে ধানের ক্ষেত, পুকুর, বাচ্চাদের মাঠে খেলাধুলা যেন সময়ের থেকে অনেকটা পিছিয়ে নিয়ে চলে গেল আমাদের। গ্রাম বাংলার এই অপরূপ দৃশ্য দেখতে দেখতেই কখন যেন আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের আস্তানায়, ঘরে বাইরে হোমস্টে। চলো আমরা এবার আমাদের গন্তব্যে আলটিমেটলি এসে উপস্থিত। এই আমরা হোমস্টেতে ঢুকছি। পাশটা খুব সুন্দর একটা ছোট্ট ঝিলের মতো আছে, গাছপালায় মোড়া, একদম প্রকৃতির মাঝে, চারিধারে শুধু সবুজ আর সবুজ, যাকে বলে নিরিবিলি প্রত্যন্ত গ্রাম। সেরকম একটা ভাইব কিন্তু আমরা আশা থেকে পাচ্ছি। আমরা জাস্ট এখন এন্ট্রি টাইম ছিল, আমরা এন্ট্রি করলাম। এন্ট্রি করে আমাদেরকে এই যে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে। হোমস্টেটার নাম হচ্ছে ঘরে বাইরে হোমস্টে, ঠিক আছে। আশপাশটা একটু আগে দেখেছি, আমরা এক্সপ্লোর করতে এখনো বেরোবো। এক্সপ্লোর করতে বেরোলে আমরা অনেক কিছু আরও দেখাতে পারবো এবং তার থ্রু দিয়ে আপনাদের কাছে অনেক কিছু নলেজ ক্লিয়ার হবে। এখানে আসলে কি কি পাবেন, কি কি আপনারা ঘুরতে যেতে পারবেন, কতদিনের প্ল্যান করা যেতে পারে, সব কিছু বড়। একটু ফ্রেশ হয়ে চা নিয়ে আমরা আড্ডা দিতে বসলাম। চলুন লাঞ্চ শুরু করবার আগেই এখানে থাকা টেন্টগুলোর সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই, যাতে আপনারা বুকিংয়ের ক্রিস্টাল ক্লিয়ার একটা ক্ল্যারিটি পান। কারণ লাঞ্চ শেষ করেই সমুদ্র সৈকতে বোট সাফারির জন্য আমাদের যা তর সইছে না। এখানে ওভারনাইট স্টের 3 ধরনের আপনি টেন্ট পাবেন। একটাকে ওরা বলে অ্যাডভেঞ্চার ডোম টেন্ট, যেটা কমন টয়লেট, পার অ্যাডাল্ট 1000 করে। একটা ডবল বেড প্রিমিয়াম এয়ার কুল টেন্ট, সেটাও কমন টয়লেট, পার অ্যাডাল্ট 1250। কিন্তু আমরা ছিলাম, যেটা আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে 4 বেড প্রিমিয়াম এয়ার কুল টেন্ট। এটা একমাত্র অ্যাটাচ টয়লেট এবং পার অ্যাডাল্ট পার্সন 1500 টাকা করে। তার সাথে ইনক্লুডিং লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স এবং ব্রেকফাস্ট তো আছেই। আমরা এখন লাঞ্চ স্টার্ট করেছি ঘরে বাইরেতে। জানেন ওরা 4 বেলা খাবার প্রোভাইড করবে, তার মধ্যে আমরা তো আজকে ব্রেকফাস্ট ইনক্লুডেড নেই, যেহেতু আমরা দুপুরবেলার দিকে ঢুকেছি। তো লাঞ্চ থেকে মোটামুটি শুরু হচ্ছে। তো লাঞ্চে এই আমাদের আজকে খাবার প্রোভাইড করেছে। শাক আছে, মোরলা মাছ আছে, ফুলকপির একটা তরকারি আছে, বেগুন ভাজা আছে, চিংড়ি মাছের একটা সুন্দর একটা দারুণ রেসিপি আছে, আর ডাল আছে। কারণ আমরা লাঞ্চ করবো, একটু পরে আমরা বোটিং এ বেরোবো আর খাবার খাই দেখি। আর সাথে হচ্ছে গ্রামের ঘি আছে, স্পেশাল। তাহলে স্টার্ট করি। লাঞ্চ সারতে সারতে তাই সাইট সিন করতে কোন দিকে যাওয়া যায় সেই নিয়ে আমরা প্ল্যান করা শুরু করলাম। এখানে স্পেশাল ভাগবতপুর ক্রোকোডাইল প্রজেক্ট, সেটাও একটা ট্রিপ করা যেতে পারে। আর আছে ঘোষখাল ঘাট থেকে ম্যানগ্রোভ ট্রেল, মিটসি, সপ্তমুখী রিভার মাউথ আর লুথিয়ান তমলুক আইল্যান্ডের বোট সাফারি। কিন্তু সবগুলো জোয়ার না থাকলে কিন্তু যাওয়া যায় না। অবশেষে আমরা ঠিক করলাম লুথিয়ান আইল্যান্ডের কাছে একটি সিক্রেট আইল্যান্ডের প্ল্যান। স্পেশাল সিক্রেট আইল্যান্ড বলার একটাই কারণ, একমাত্র ভাটার সময় এই চরটির উদয় হয়। এছাড়া সমস্ত বোট সাফারির খরচা খরচ সমস্ত কিছু আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই তোমরা কি মানে শুটকি মাছগুলোকে শুকোত দিচ্ছ এখন রোদে? এখানে সি বিচের পাশে এখানে শুটকি মাছ রোদে সুন্দরভাবে শুকোনো হচ্ছে, চরম গন্ধ আসছে। হ্যাঁ, এবার আমাদের বোট সাফারি শুরু হবে। আমরা ওপর থেকে আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে নামছি, কারণ দারুণ একটা রোমাঞ্চকর লাগছে। নতুন একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে আমাদের। আপনাদেরকেও ভার্চুয়ালি আমরা নিয়ে যাচ্ছি সেই দিকেই। আচ্ছা দাদা, আমরা দেখেছিস তো লাগবেই লাগবেই। লালগঞ্জের লাল কাঁকড়ার সম্মুখীন হওয়ার আগেই লাল রক্ত যে দেখতে হবে এটা আশা করিনি, তাই রূপমের ওই গানের লাইনটা মনে পড়ছিল।
আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেবার আকাল। যাই হোক, জোকসে পাঠ। আসলে যেহেতু পড়ন্ত বেলায় ভাটার সময় আমরা বোট সাফারি শুরু করেছিলাম, তাই জলের স্তর নিচে নেমে যাওয়ায় প্রতিটা ইট ছিল পলি কাদাময়। তাই সাবধানতা অবলম্বন করলেও পড়ে গিয়ে এক ভয়ঙ্কর বিপত্তি হলো। হাঁটু আর কনুইয়ে খুব বাজে রকম চোট পেয়ে সে যেন এক রক্তারক্তি কাণ্ড। তাই আপনাদের কাছেও একটু সাবধানতা অবলম্বন করার উপদেশ রইল। আমার বাড়ি আয়োরে মাঝি বইতা দিমু পিড়া, মাঝি বইতা দিমু পিড়া। পায়ের এবং হাতের অসহ্য যন্ত্রণা নিয়েও এই ছোট্ট একটা নৌকা বিহার কিছুটা মিশ্র ফিলিংসের সাথে উপভোগ করার চেষ্টা আমরা চালিয়েছিলাম। প্রায় 15 মিনিট যাত্রার পর আমরা পৌঁছলাম একটা ছোট্ট আইল্যান্ডে, যেটা একমাত্র ভাটার সময় জেগে ওঠে আর জোয়ারের সময় জলের তলায় থাকে। যদি স্যাটেলাইট ভিউয়ে দেখা হয় তাহলে দেখে মনে হবে সেই ছোটবেলার ভূগোল বইয়ের বদ্বীপ, যার একপাশে নিষিদ্ধ লোথিয়ান আইল্যান্ড আর একদিকে লালগঞ্জ, আর সোজা চলে গেছে বঙ্গোপসাগর। ভাটার সময় জাগে, আচ্ছা, জোয়ারের সময় জল ভরে যায়। এখানে আসতে হলে ভাটার সময় আসতে হবে, তাহলে এইটা দেখতে হবে। ওইদিকে দেখা যাচ্ছে লোথিয়ান দ্বীপ, ওইখানে নামা যায় না, আচ্ছা, মাত্র সাইড দিয়ে ঘুরে আসা যায়। আচ্ছা। ওইদিকে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর চলে গেছে। আর যেরকম আগে দেখলেন ধ্রুব বসে আছে, তার কারণ হচ্ছে আমরা যেখান থেকে বোটে ওঠার কথা যুদ্ধ জয় করে সেখানে খুব সুন্দরভাবে গঙ্গা বয়ে গেছে, খুব সুন্দরভাবে রক্তগঙ্গা বইয়ে দিয়ে এসছে। এই যে হাঁটু নিয়ে বসে আছে এখন, হাঁটু আর হাত নিয়ে। জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। এখানে আমরা বেশ খালি পায়ে ঘুরে বেড়াচ্ছি। তো এই চটটা যেরকম বললো যে যখন ভাটা হয় তখন এই চটটা জেগে ওঠে, আবার জোয়ারের সময় এটা জলের তলায় চলে যায়। আর ওইটা হচ্ছে লোথিয়ান আইল্যান্ড, যেটা হচ্ছে নামা যায় না ওখানে। আপনারা যদি গুগল ম্যাপের মধ্যে দেখেন সেখানেও দেখতে পাবেন, ওখানে রেস্ট্রিক্টেড থাকে। দূরে একটা টিম, ওরা পিকনিক করছে ওখানে, রান্না বান্না করছে। কখন শেষ হবে ওদের রান্না আমরা সেটাই এখন আমরা মানে কথা বলতে বলতে আসছিলাম ওটাই। তো জায়গাটা অসম্ভব সুন্দর, সুন্দর হাওয়া দিচ্ছে, সূর্য কিছুক্ষণের মধ্যে অস্ত যাবে। ওরে সুন্দরীরা নাওয়ের মাঝি, কোন দিনে সারি বাড়ি নাও আমি যেন জানি মাঝি রে। বনের যত পশু পঙ্খী জোড়ায় জোড়ায় মিলে, বধু জোড়ায় জোড়ায় মিলে। কিছুটা নিজেদের মতো সময় কাটানোর পর আমরা সাক্ষী হলাম 2024-এর সেই সূর্যাস্তের। এই অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে একটাই প্রার্থনা করেছিলাম আমরা, নেচারের কাছে যেন বারবার এভাবেই ফিরে আসতে পারি, আর প্রত্যেকের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো একটু একটু করে যেন এই অস্তনমিত সূর্যের মতোই ডুবে যাক অজানা দিগন্তের পারে। কিন্তু হোমস্টেতে ফেরার পর সমস্যাটা যেন এবার বিরক্তির চেহারা নিল। আমরা সকালে চেক ইন করার পর থেকেই কিছু ছোটোখাটো সমস্যার সম্মুখীন আমরা হচ্ছিলাম, সেটা হোমস্টে হসপিটালির জায়গা থেকে। বাট অ্যাজ এ ট্রাভেলার বা নেচার লাভার আমরা এইটুকুন শিখেছি যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করেই নিতে হয়। সো আমরা অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। যখন সন্ধ্যের স্ন্যাক্স দিতে তারা ভুলে যান এবং মনে পড়ানোর পরও আসে 2 প্লেট 4 জনের জায়গায়। এগুলো আবার অ্যাডজাস্ট করে নিয়ে আমরা শুধু মিষ্টি মিষ্টি অভিজ্ঞতা বা পেট প্রমোশনের যুগে আগেই বলেছিলাম একটা অনেস্ট রিভিউ এবং এক্সপিরিয়েন্সই শেয়ার করব। হোমস্টে প্রেমিসেসের মধ্যেই একদল ছেলে পুলে লাউড মিউজিকের সাথে শুরু করলো অশ্রাব্য গালিগালাজ, এর সাথে মদ্যপান। আমাদের মতো কিছু ফ্যামিলিও কিছুটা অপ্রস্তুতে পড়ে যান, কারণ ফ্যামিলি মানে বয়স্ক লেডিস থেকে বাচ্চা সবাই ছিল। এসবের মধ্যেই ডিনার সেরে বনফায়ারের আয়োজন করা হয় ঠিক 12টার আগে। ততক্ষণে আমরাও বিরক্ত হয়ে উঠেছিলাম,
কিন্তু অন্যের জন্য চতুষ্কোণ নতুন বছরের প্রাক মুহূর্তগুলো বানচাল হতে দিতে পারে না, না? তাই আমরাও যোগদান করলাম। কিন্তু এবার যেন অসভ্যতা নোংরামিটা একটা অন্য লেভেলে চলে গেল। আর ঠিক এই জায়গাতেই শুরু হলো আরও একটা গ্রুপের সাথে আগের গ্রুপটার একসাথে নৃত্য, গালাগালি, অশ্রাব্য আর তার সাথে মদ্যপান। দ্যাট টাইম বহুবার আমরা হোমস্টে কর্তৃপক্ষকে ম্যাটারটা অ্যাড্রেস করতে বলি, বাট কোনো লাভ হয়নি। পরে যখন সিচুয়েশান আউট অফ কন্ট্রোল হয়ে যায় তখন আমরা না পেরে প্রতিবাদ করি যে এটা বার বা পাপ নয় যে হোমস্টে প্রেমিসেসে সবার শান্তি বা প্রকৃতি উদযাপন এভাবে তোমরা নষ্ট করতে পারো। দিস ইজ এ পিসফুল টুরিস্ট প্লেস। কিন্তু ওই সময় হোমস্টে কর্তৃপক্ষ ওনাদের সামান্য একটু গান আস্তে করে এনজয় করতে বলেন। এটাই কি একটা হোমস্টের থেকে এক্সপেক্টেড বাকি গেস্টদের জায়গা থেকে? আমরা সেদিন নতুন করে ব্যাপারটা বুঝেছিলাম যে আনকালচার্ড ওয়েতে নিজেদের ফুর্তির জন্য আশেপাশের পরিবেশ এবং বাকি মানুষদের শান্তি কিভাবে নষ্ট করা যায় সেটা শিখলাম। সারা রাত ধরেই প্রায় তাদের এই গালিগালাজার নৃত্য চলতেই থাকে। তাই এই রাতের তিক্ত অভিজ্ঞতা অ্যাজ এ ট্রাভেলার কাম নেচার লাভার কোনো দিন ভোলার নয়। সকালে আমরা 6টা সাড়ে 6টার দিকে উঠেছি। কালকে একটু লেট নাইট আমাদের শোয়া হয়েছিল, কারণ আরও বাকি যারা গ্রুপ এসছিল তারা একটুখানি বেশি উত্তেজিত হয়ে উঠেছিল রাত্রিবেলা। বছরের প্রথম সকাল বলে কথা, তাই রাতের ওই তিক্ত অভিজ্ঞতাকে মন থেকে সরিয়ে রেখে আমরা বেরিয়ে পড়লাম সি বিচের দিকে। কিন্তু মনটা একটু ভারাক্রান্ত ছিল বটে, কারণ ওই যে কোথাও ঘুরতে গিয়ে যখনই বাড়ি ফিরে আসার সময়টা এগিয়ে আসে। ব্রেকফাস্ট দেবে প্রায় 9টায়, তাই বেরিয়ে পড়লাম সেই ভার্জিন বিচ লালগঞ্জের উদ্দেশ্যে। হোমস্টে থেকে মাত্র 200-300 মিটারের মধ্যেই আছে সি বিচ। ছোট্ট একটা ম্যানগ্রোভের জঙ্গল আর ঝাউ বাগান পেরিয়ে বিচ যেতে হয়। বিচটা তাই সত্যি এবং নিরিবিলি। পাড়ে ঝাউ বনের হাওয়ার আওয়াজ, জলের উপর সূর্যের প্রতিফলন সেদিন মনটাকে দিয়েছিল ভীষণ ভীষণ ভারাক্রান্ত করে। আমরা প্রকৃতি ভালোবাসি, প্রকৃতির অপরূপ সৌন্দর্য হোক বা সেই প্রকৃতির সাথে মিশে থাকা হোক, এগুলোই তো আমরা চাই। কিন্তু শেষ অবধি এই অভিজ্ঞতা তিক্তই রয়ে যায় যদি এরকম ইনসিডেন্টের কোনো ট্র্যাভেল ব্লগার শিকার হয়। পরে গিয়ে হাত পায়ে চোট পাওয়া হোক কিংবা রাতে হোমস্টে ম্যানেজমেন্টের অসহযোগিতা হোক, সব পেলিয়ে প্রথম বা চতুষ্কোণের কাটানো সময়গুলো হয়তো পরিস্থিতির কাছে হেরে গিয়েছিল। আমাদের প্রতিটা ভিডিওতে আমরা কিছু একটা মেসেজ দিই, এবারও তার ব্যতিক্রম হয়তো হবে না। যে কোনো গন্তব্য ঠিক করার আগে আমরা যেমন সোশ্যাল মিডিয়ার হেল্প নিয়ে থাকি, যেটা খুব স্বাভাবিক, কিন্তু এই পেইড প্রমোশনের যুগে কোনটা সঠিক রিভিউ আর কোনটা অর্গ্যানিক সেটা আপনাকে যাচাই করে তবেই ডিসাইড করতে হবে। তাই একটু সাবধানতা অবলম্বন করা খুব জরুরি। আরও একটা বিষয় যেটা আমাদের মাথায় রাখতে হবে যে এনজয়মেন্টের ডেফিনেশনটা সবার কাছে আলাদা। কেউ চুপচাপ নেচারের কোলে বসে থাকতে পছন্দ করেন, আবার কেউ নাচানাচি হুল্লোড় করেন। কিন্তু আমার জন্য যাতে অন্য মানুষের অসুবিধা না হয় সেটা বিষয়টা ভীষণভাবে খেয়াল রাখা উচিত, কারণ দিনের শেষে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফেরত যেতে কেউই চায় না।